হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার এসে গেছি নেক্সট টপিক নিয়ে। তোমাদের হয়তো মনে আছে যে আগের দিন আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্টসের মেইনলি স্ট্রাকচার অফ ফ্লাওয়ার নিয়ে ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমি যাবো স্পেসিফিক্যালি অ্যান্থার নিয়ে বা অ্যান্ড্রোশিয়াম নিয়ে ফার্দার তার যে ইলাবোরেশন বা তার আন্ডারে যা যা টপিক্স আছে সেগুলো পড়া। তো ফার্স্ট আমরা দেখে নিই যে অ্যান্ড্রোশিয়াম বা অ্যান্থারের আন্ডারে স্পেসিফিক্যালি আমাদের কী কী জিনিস পড়তে হবে। অ্যান্থারের আন্ডারে ফার্স্ট অফ আমাদের এখানে পড়ে নিতে হবে দ্য স্ট্রাকচার অফ পোলেন স্যাক অর মাইক্রোস্পোরাঞ্জিয়াম। সেকেন্ড আমাদের পড়ে নিতে হবে মাইক্রোস্পোরোজেনেসিস বা হাউ দ্য পোলেন গ্রেইন ইজ ফর্মিং, মাইক্রোস্পোরোজেনেসিস। দেন দ্য স্ট্রাকচার অফ পোলেন গ্রেইন, and the last thing is that pollen viability, pollen uses and pollen related diseases. তো ফার্স্ট আমরা শুরু করছি এই জায়গা থেকে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম অর পোলেন স্যাক। আমরা জানি আগের দিনই পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে জেনারেলি ইন কেস অফ প্লান্ট মেল পার্ট অর অ্যান্ড্রোশিয়াম পার্ট, অ্যান্থার ইজ মেড আপ অফ টু লোবস। ওকে, দুপাশে দুটো লোব থাকে এবং প্রতিটা লোবের মধ্যে দুটো করে পোলেন স্যাক থাকে। দের আর টু পোলেন স্যাকস উইদিন ইচ অ্যান্ড এভরি লোব। So for that reason anther is commonly known as bithecus or dithecus. তো সেই স্ট্রাকচারটা আমি এখানে ছোট করে এঁকেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যদি ধরে নেওয়া যাক এইগুলো হচ্ছে anther lobes, তাদের মধ্যে এইগুলো হচ্ছে pollen sacs। আমরা within each and every anther lobe two pollen sacs, a pair of pollen sacs are present. Clear? তো সিঙ্গেল pollen sac কে আমি এখানে ইলাবোরেট করে এঁকেছি, ঠিক আছে? দেখে নেওয়া যাক এই সিঙ্গেল pollen sac এর ভিতরে বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যেটা কমনলি আমরা বায়োলজিক্যালি এটাকে বলে থাকি, তার ভিতরে কি কি লেয়ারস আছে বা কি কি সেলস আছে। ফার্স্ট একদম আউটার লেয়ার যেটা রয়েছে তার নাম তোমরা দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ এপিডার্মিস। এপিডার্মিস বা এপিডার্মাল লেয়ার ইজ আউটার লেয়ার, আউটার প্রোটেক্টিভ লেয়ার। তোমার পোলেন স্যাকের একদম বাইরের দিকের লেয়ারটা অবশ্যই প্রোটেক্টিভ হতে হবে, যাতে পোলেন স্যাকের ভিতরে যে সমস্ত ইম্পর্টেন্ট সেলস, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেইনস হুইচ আর গ্রোয়িং, তাদের জন্য বাইরে থেকে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট কেউ করতে না পারে বা তাদের জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয়। সো ফর দ্যাট রিজন আউটার এপিডার্মাল লেয়ার আর প্রোটেক্টিভ লেয়ার ইজ প্রেজেন্ট। এপিডার্মিসের পরেই যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ এন্ডোথেশিয়াম। এন্ডোথেশিয়াম ইজ such kind of cell, it is such kind of parenchymal cells, ঠিক আছে? This is the second protective layer. একদম outer protective layer is epidermis, the second protective বলতে পারো internal protective layer হচ্ছে গিয়ে endothecium। তো এই দুখানা লেয়ার স্পেসিফিক্যালি ফর দ্য প্রোটেকশন রয়েছে। তারপর রয়েছে parenchymal cell layer, মানে এক্সক্লুসিভলি এই সেল লেয়ারটা প্যারেনকাইমা লাইক অফ সেলস দিয়ে তৈরি। তারপরে এই parenchymal cell layer is exclusively responsible if these cells are containing chloroplast, they are responsible for photosynthesis as well as food storage, ঠিক আছে? তারপরে আসছে এখানে কিছু স্পেসিফিক্যালি বলতে পারো কনিক্যাল শেপের বা ইলংগেটেড কিছু স্পেসিফিক সেলস, যাদেরকে আমরা বলছি ট্যাপেটাম। এই ট্যাপেটাম সেলসগুলোর মেইনলি ফাংশন হচ্ছে এরাই এই ভিতরকার যে সেলুলার মাস, যাকে আমরা বলতে পারছি মাইক্রোস্পোর মাদার সেল অর এমএমসি, এই সেলসগুলোকে নিউট্রিশন বা নারিশমেন্ট প্রোভাইড করাই হচ্ছে এই ট্যাপেটামের কাজ। তারপরে ট্যাপেটাম which is present actually surrounding this microspore mother cell, they are responsible for providing the nourishment to them. Why they are providing nourishment? Because this microspore mother cell will be further dividing to form the pollen grain or microspore. So obviously for that reason they need nutrition, they need nourishment. That's why they are getting that nourishment from the tapetum cell layer. তাহলে পাঁচখানা লেয়ার পরিষ্কার বোঝা গেল। একদম বাইরের দিকে সবসময় মনে রাখবে আর মাথায় রাখবে এপিডার্মাল সেল লেয়ার বা এপিডার্মিস, that is the outer protective layer. তারপরে রয়েছে endothecium, that is inner protective layer. তার ভিতরে রয়েছে parenchymal cell layer, that is exclusively made up of parenchyma বা parenchymatous tissue, and that can perform photosynthesis, that can store food also. তার ভিতরে লেয়ারটাই রয়েছে কিছু কনিক্যাল বা ইলংগেটেড শেপেড সেলস নিয়ে তৈরি যে লেয়ারটা, সেটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম ইজ এক্সক্লুসিভলি রেসপন্সিবল ফর providing nourishment to centrally located cells, that is microspore mother cells or MMC in short. A microspore mother cells গুলো কি? These cells are actually present centrally to the pollen sac, and these cells are further dividing to form pollen grain or microspore. Clear? তো এই হয়ে গেল টোটাল আমাদের পোলেন স্যাকের স্ট্রাকচার। এবার আমরা এখানে দেখে নিই কিভাবে এই মাইক্রোস্পোর মাদার সেল অর এমএমসি পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর জেনারেট করছে। তো ফার্স্ট আমরা দেখতেই পাচ্ছি উপরে একদম আমি লিখেছি মাইক্রোস্পোর মাদার সেল অর এমএমসি, এবং পাশে আমি একটা সিঙ্গেল মাইক্রোস্পোর মাদার সেলকে এঁকেছি। ফার্স্ট অফ অল ইট ইজ ডিভাইডিং by meiosis 1. অবশ্যই মাথায় রাখবে মাইক্রোস্পোর মাদার সেল ইজ অলওয়েজ 12 number of chromosome containing, diploid number of chromosome containing, like our body cell. So that will be getting divided into haploid number of chromosome containing cell, that is pollen grain. So microspore mother cell MMC is dividing
by meiosis 1 and forming microspore diad. কেন diad বলছি? Because এই যে দুখানা cells তৈরি হচ্ছে by the meiosis 1 cell division, after formation they are not getting dissociated from each other, rather they are remain associated with each other, so forming a ডাইমেরিক স্ট্রাকচার, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি মাইক্রোস্পোর ডায়াড। এবং মাথায় রাখতে হবে মিওসিস 1 এর পরেই কিন্তু ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়, দ্যাট মিন্স 12 থেকে n হয়ে যায়, সেই জন্য কিন্তু মাইক্রোস্পোর ডায়াড and each and every cell is containing n number of chromosome। এবার মাইক্রোস্পোর ডায়াড ফার্দার আরেকবার ডিভাইড করলো মিওসিস 2। তো মিওসিস 2 ইজ লাইক মাইটোসিস, উই অল নো। তো অটোমেটিক্যালি নাম্বারটা বাড়বে সেলের, দুটো থেকে চারটে হয়ে যাবে, একটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে যেটাকে আমরা বলবো মাইক্রোস্পোর টেট্রাড। এবং এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকা প্রত্যেকটা সেল তারা কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোমই থাকবে, যেটা মাইটোসিসও হয়। মাইটোসিসে 12 নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং সেল আফটার ডিভিশন রিমেইনস 12, এখানে n নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং সেল আফটার ডিভিশন রিমেইনস n। তো যেই মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হয়ে গেল, আস্তে আস্তে এই টেট্রাডের চারটে সেল একে অপর থেকে আলাদা হয়ে গেল। কেন হয়ে যাবে? বিকজ each and every cell now they will be functioning as microspore or pollen grain. Now those pollen grains will be going for further pollination procedure, সেই জন্য চারটে ডিসোসিয়েটেড হয়ে গেল, এরাই হচ্ছে মাইক্রোস্পোর আর পোলেন গ্রেন, যারা হচ্ছে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং সেলস। চলে আসি একটা সিঙ্গেল পোলেন গ্রেন বা মাইক্রোস্পোরকে নিয়ে ফার্দার করতে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। সবসময় মাথায় রাখতে হবে এই যে পোলেন গ্রেন যে স্ট্রাকচারটা বলছি, অনেকগুলো ছোট ছোট আমাদের জিনিস এখানে কিন্তু জানতে হবে, তো সেই জন্য ভালো করে মন দিয়ে শুনবেন। ফার্স্ট অফ অল এই পোলেন গ্রেনের আমি স্ট্রাকচার বা শেপ নিয়ে কথা বলবো। পোলেন গ্রেনের শেপ জেনারেলি আমরা দেখতে পাই তিন রকমের, ট্রায়াঙ্গুলার হতে পারে, ওভাল হতে পারে, রাউন্ডেড হতে পারে। এর মধ্যে ওভাল আর রাউন্ডেড মোস্টলি দেখতে পাই, ট্রায়াঙ্গুলার খুব কম দেখতে পাই, বাট শেপ এই তিন রকমের। এবার চলে আসে ওদের লেয়ার নিয়ে কথাতে। লেয়ার হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি তুমি যদি একটা সিঙ্গেল পোলেন গ্রেনকে মাইক্রোস্কোপের তলায় দেখো, তাহলে দেখবে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আউটার লেয়ার, একটা হচ্ছে ইনার লেয়ার, দুটোই প্রোটেক্টিভ লেয়ার। আউটার প্রোটেক্টিভ লেয়ার যেটা, তার নাম হচ্ছে গিয়ে কি, দেখে নাও, এক্সাইন। আর যেটা ইনার প্রোটেক্টিভ লেয়ার যেটা, সেটার নাম হচ্ছে গিয়ে ইনটাইন। ঠিক আছে, এই ইনার প্রোটেক্টিভ লেয়ার ইনটাইন, আউটার প্রোটেক্টিভ লেয়ার এক্সাইন। কিন্তু কথা হচ্ছে এই যে এক্সাইন, দ্যাট ইজ আউটার প্রোটেক্টিভ লেয়ার, সেটা কিন্তু ফার্দার এগেইন দুটো লেয়ারে ডিভাইডেড, দ্যাট ইজ সেক্সাইন, দ্যাট ইজ আউটার ওয়ান, অ্যান্ড নেক্সাইন, দ্যাট ইজ দ্য ইনার ওয়ান। তাহলে বাইরের দিকে প্রথমে রইল এক্সাইন, ভিতর দিকে ইনটাইন। বাইরের যে সেক্সাইনটা, ওটা আবার ফার্দার ডিভাইড করছে ইনটু সেক্সাইন আর নেক্সিন আর নেক্সাইন। ঠিক আছে, তাহলে বাইরের যে এক্সাইন লেয়ারটা, সেটা আবার ডিভাইড করছে সেক্সিন আর সেক্সাইন আর নেক্সিন আর নেক্সাইনে, আর ভিতরের ইনটাইনটা ইনটাইন অ্যাজ ইউজুয়াল। এই বাইরের যে সেক্সাইন লেয়ারটা, এটা কিন্তু আবার দুটো লেয়ারে ডিভাইডেড, অ্যাজ ওয়েল অ্যাজ নেক্সাইন লেয়ারটাও কিন্তু দুটো লেয়ারে ডিভাইডেড এগেইন। মানে আলটিমেটলি তুমি যদি দেখতে যাও, এক্সাইন দ্যাট ইজ দ্য আউটার প্রোটেক্টিভ লেয়ার ইজ মেড আপ অফ 4 লেয়ার্স অ্যাকচুয়ালি। কেন 4 লেয়ার্স? বিকজ প্রথমে ডিভাইড হচ্ছে সেক্সাইন আর নেক্সাইনে, আবার সেক্সাইন ডিভাইড হচ্ছে ফার্দার দুটো লেয়ারে, নেক্সাইনে ডিভাইড হচ্ছে ফার্দার দুটো লেয়ারে। ওদের খুব একটা আমাদের নাম জানার প্রয়োজন নেই, বাট মাথায় রাখতে হবে টোটাল আমাদের পোলেন গ্রেনের দুটো লেয়ার হলো, প্রথমে এক্সাইন ইনটাইন, এক্সাইন ডিভাইড হয়ে সেক্সাইন নেক্সাইন, সেক্সাইন ডিভাইড হয়ে আরো দুটো লেয়ার, নেক্সাইন ডিভাইড হয়ে আরো দুটো লেয়ার। তার মানে টোটাল এক্সাইন ইজ মেড আপ অফ 4 লেয়ার্স। এবার চলে আসি এই যে এক্সাইন যে লেয়ারটা দেখতে পাচ্ছি আমরা এখানে, সেই এক্সাইন লেয়ারটা কিন্তু মোস্টলি এমন একটা প্রোটিন দিয়ে তৈরি যার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। এই স্পোরোপোলেনিন যে প্রোটিনটা, দ্যাট ইজ ভেরি, বলতে পারো ইটস এ প্রোটেক্টিভ প্রোটিন। বাইরের থেকে কোনো রকম হিট, কোনো এনজাইম, কোনো অ্যাসিডিক কোনো সাবস্ট্যান্স খুব সহজেই স্পোরোপোলেনিন জিনিসটাকে নষ্ট করতে পারে না। তো ইট ইজ হাইলি প্রোটেক্টিভ। মানে পোলেন গ্রেন যদি সেরকম কোনো এক্সট্রিম এনভায়রনমেন্টে পড়ে, তবেও কিন্তু সার্ভাইভ করে যাবে। পোলেন গ্রেনের ভিতরের যে স্ট্রাকচারস, সেগুলো কিন্তু কোনো রকম ভাবেই নষ্ট হবে না। তো সেই জন্যই স্পোরোপোলেনিন ইজ দেয়ার, দ্যাট ইজ আ প্রোটিন সাবস্ট্যান্স which is protecting the pollen grain from external any kind of factor, even from acid, even from temperature, humidity, enzyme, everything. এবার আমরা দেখে নিই এই যে এক্সাইন লেয়ারটা তিন রকমের, বলতে পারো সারফেসের ওর ডিজাইন আছে। কি কি রকমের ডিজাইন রয়েছে? একদম প্রথমেই লেখা আছে স্পাইনাস, মানে তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ ছোট ছোট স্পাইন লাইক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, ক্রাউন লাইক স্ট্রাকচার ছোট ছোট, সেরকম হতে পারে এক্সাইন। গ্রুভ হতে পারে, মানে সারফেসটা এরকম বলতে পারো গ্রুভের মতো, এরকম ঢাল মতো রয়েছে, এটা কনকেভ, বিভিন্ন জায়গায় কনকেভ সারফেস তৈরি হয়েছে, সেটা হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ফারো তো অবশ্যই দেখতে পাওয়া যায়। ফারো মানে কিছু স্পেসিফিক বড় বড় সাইজের পোর লাইক স্ট্রাকচার, সেগুলোকে বলছি ফারো, বা বলতে পারো এরকম খাঁজ কাটা কোনো স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারগুলো মোস্টলি রয়েছে এক্সাইনের সারফেসে। কেন? স্পাইনাস, গ্রুভ বা তোমার ধরো এই ফারো, এই স্ট্রাকচারগুলো মোস্টলি থাকার কারণটাই হচ্ছে একটা পোলেন গ্রেন
যাতে গিয়ে স্টিগমার সারফেসে খুব ভালোভাবে স্টিক করতে পারে, ঠিক আছে? সেই জন্য অ্যাকচুয়ালি এই স্পেসিফিক স্ট্রাকচারসগুলো রয়েছে। এই স্ট্রাকচারসগুলো থাকার জন্য কিন্তু এক্সাইন লেয়ারটা পোলেন গ্রেনকে হেল্প করে টু adhere with the surface of stigma. It is making it sticky, ঠিক আছে? এখানে একটা জিনিস আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পোলেন গ্রেন থেকে স্পেসিফিক্যালি পোলেন গ্রেনের এই যে এক্সাইন লেয়ারটা যার কথা বলছি, সেখান থেকে কিন্তু একটা স্পেসিফিক ফ্লুইড মাঝে মাঝে রিলিজ হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ পোলেন কিট। এই পোলেন কিট জিনিসটা কি? পোলেন কিট জিনিসটা হচ্ছে একটা স্টিকি ফ্লুইড which is secreting from the outer layer exine, and এই ফ্লুইডটাই কিন্তু অ্যাকচুয়ালি পোলেন গ্রেনকে হেল্প করে টু স্টিক উইথ দ্য সারফেস অফ ইনসেক্ট। মানে কোনো স্পেসিফিক ফ্লাওয়ার বা কোনো স্পেসিফিক প্লান্ট যখন ক্রস পলিনেশন করে, তার জন্য অবশ্যই তাদের ইনসেক্টের দরকার বা অন্য যে কোনো রকমের বায়োলজিক্যাল অর্গানিজম দরকার। তো সেই বায়োলজিক্যাল অর্গানিজমসটার গায়ে সারফেসে আটকানোর জন্য তো কিছু প্রজেকশনস বা কিছু স্ট্রাকচার দরকার। হ্যাঁ, অবশ্যই তার জন্য এই স্পাইনাস প্রসেস, গ্রুভ ফর্ম এরা হেল্প করবে, কিন্তু তা সত্ত্বেও they are releasing, that the outer layer is releasing one specific fluid that is commonly known as pollen kit, that is also helping pollen grain to adhere with the surface of any biological organism who is carrying this, ঠিক আছে? চলে আসি এবার নেক্সট দুটো স্ট্রাকচার করতে, যেটা তোমার এক্সাইনের লেয়ারের মধ্যেই আছে। এক্সাইনের লেয়ারে দু রকমের অ্যাপারচারস দেখতে পাওয়া যায়, একটা ছোট অ্যাপারচার সাইজে, একটা বড় অ্যাপারচার। ছোট সাইজের যে অ্যাপারচারস গুলো হয় সেগুলোকে আমরা বলি জার্ম পোর, আর বড় সাইজের যে অ্যাপারচার হয় তাকে আমরা বলি জার্ম ফারো। হ্যাঁ, জার্ম পোরস প্রচুর থাকে, জার্ম ফারো একটা কি দুটো বা তিনটে এরকম থাকে, খুব কম সংখ্যায় থাকে জার্ম ফারো। কিন্তু কাজ কি? জার্ম পোর প্রথমে যদি আমরা দেখি ওর কাজ, তাহলে কাজ হচ্ছে কি এরকম: ডিউরিং দ্য টাইম অফ পলিনেশন, যখন পোলেন গ্রেন এসে স্টিগমার সারফেসে পড়ছে, পড়ার পর কত ভালোভাবে কোনো একটা স্পেসিফিক স্ট্রাকচার দিয়ে, স্পাইনাস কোনো স্ট্রাকচার দিয়ে বা স্টিকি ফ্লুইড সিক্রিশন করে, হোয়াট এভার, যে কোনো প্রসেসে ও স্টিগমার সারফেসে আটকে যাচ্ছে। আটকে যাওয়ার পর স্টিগমার সারফেস থেকে ও নারিশমেন্টকে অ্যাবজর্ব করতে থাকে। মানে পোলেন গ্রেনের কথা বলছি, পোলেন গ্রেন নারিশমেন্টকে অ্যাবজর্ব করতে থাকে। কেন? বিকজ ও নারিশমেন্ট যদি অ্যাবজর্ব না করে, ফার্দার পোলেন টিউবটাই তৈরি হবে না। তো এই যে নারিশমেন্টটা যে অ্যাবজর্ব করছে, তো সেই নারিশমেন্ট অ্যাবজর্ব করার জন্য যে অ্যাপারচারটা লাগে বা যে অ্যাপারচার দিয়ে নারিশমেন্টটা পোলেন গ্রেনের ভিতর ঢুকছে স্টিগমা থেকে, সেই স্পেসিফিক অ্যাপারচারটাকে আমরা নাম দিয়েছি জার্ম পোর। সো সেই জন্য পুরো সারফেসে রয়েছে, এক্সাইনের পুরো সারফেসে, সো ফর অ্যাবজর্বিং দ্যাট নারিশমেন্ট ফ্রম দ্য সারফেস অফ স্টিগমা। মানে যে সাইডটাই পড়ুক না কেন, তোমার এক্সাইনের নারিশমেন্ট অ্যাবজর্পশন হবে। জার্ম ভালো কেন আছে? নারিশমেন্ট অ্যাবজর্ব হওয়ার পর আস্তে আস্তে কি হয়, ভিতরকার যে ইনটাইন লেয়ারটা তোমাদের দেখিয়েছি, ভিতরকার যে ইনটাইন লেয়ারটা, এই ইনটাইন লেয়ারটা আস্তে আস্তে কোনো গ্রোথ হতে থাকে, মানে আস্তে আস্তে একটু সোয়েল হতে থাকে। সোয়েল হতে হতে দেখা যায় কি, কোনো একটা স্পেসিফিক পোর্শনে, মানে যেখানে ওই জার্ম আরও আছে, ওইখান থেকে ভিতরের ইনটাইনটা বাইরে থেকে একটা প্রজেকশন ফর্ম করে, একটা বলতে পারো ওই ইয়ের মতো, ডাম্বেলের মতো একটা প্রজেকশন ফর্ম করে বাইরে থেকে বেরিয়ে আসে। মানে কিরকম, এই যদি তোমার জার্ম ফার্ম জায়গাটা হয়, আর এখানকার ইনটাইনটা তুমি দেখবে আস্তে আস্তে এখানের ইনটাইনটা এরকম ভাবে বাইরের দিকে একটা প্রজেকশন ফর্ম করে বেরিয়ে এসছে। এই যে প্রজেকশন ফর্ম করে বেরিয়ে এসছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের ফার্দার যেটা ফর্ম করছে পোলেন টিউব। তার মানে আমরা জানি যে পোলেন গ্রেন এসে স্টিগমার উপর পড়লো, স্টিগমার সারফেস থেকে যত রকমের নারিশমেন্ট অ্যাবজর্ব করার জার্ম পোর দিয়ে অ্যাবজর্ব করলো, করার পর ভিতরকার ইনটাইন লেয়ারটা আস্তে আস্তে সোয়েল হতে শুরু করলো বা টার্জিন হতে শুরু করলো। যখনই হতে শুরু করলো, দেখা গেল যে জায়গাতে ওই জার্ম ফারো আছে, সেই জায়গা থেকেই ইনটাইনের কিছুটা অংশ বাইরের দিকে প্রোট্রিউডেড হলো অ্যান্ড ফর্মিং এ ডাম্বল লাইক স্ট্রাকচার। তো সেই যে প্রোট্রিউডেড স্ট্রাকচারটা যেটা ইনটাইন থেকে বেরিয়ে এলো, সেই স্ট্রাকচারটা কিন্তু ফার্দার তৈরি করলো পোলেন টিউব। কি দরকার ছিল এই পোলেন টিউব ফর্ম করার? তোমরা ডাবল ফার্টিলাইজেশন যখন পড়েছো ক্লাস 10 বা তার আগে, তোমাদের হয়তো মনে আছে পোলেন টিউব ফর্ম করার মেইনলি টার্গেটটাই ছিল হচ্ছে পোলেন গ্রেনের ভিতরে থাকা যে মেল গ্যামেটস গুলো, সেই মেল গ্যামেটস গুলো এই পোলেন টিউবের মধ্যে দিয়ে ফার্দার প্রসিড করবে। কোথায়? টুয়ার্ডস দ্য ওভারি অফ দ্য গাইনেশিয়াম পার্ট। তো সেই জন্য এই পোলেন টিউবটা তৈরি করার দরকার। এবার আমি চলে আসি ভিতরকার স্ট্রাকচারটাতে পোলেন গ্রেনের, মানে ইনটাইনের ভিতরে যদি ঢোকো, তাহলে একটা স্পেসিফিক সাইটোপ্লাজমিক পার্ট অবশ্যই থাকবে, ম্যাট্রিক্স পার্ট। আমি ওদের ওটাকে লিখেছি পোলেন ম্যাট্রিক্স বা পোলেন সাইটোপ্লাজম। এর মধ্যে দু রকমের সেলস তুমি দেখতে পাবে। এই বড় সাইজের সেলসটা সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে ভেজিটেটিভ সেলস। অলওয়েজ মাথায় রাখবে ভেজিটেটিভ সেলস বড় হবে সাইজে। আর অ্যানাদার একটা সেল রয়েছে যেটা ছোট সাইজের, সেটা হচ্ছে জেনারেটিভ সেলস। এবার কথা হচ্ছে ভেজিটেটিভ আর জেনারেটিভের মধ্যে তফাৎটা কি? ভেজিটেটিভ সেলস মানে হচ্ছে এই সেলসটা রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য ভেজিটেশন অর ফুড টু হুম। যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করো, তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে অবশ্যই টু দ্য মেল গ্যামেটস। কিন্তু কথাটা হচ্ছে মেল গ্যামেটস এখানে কোথায়? এখানে তো তুমি মেল গ্যামেটস দেখতে পাচ্ছ না, তাহলে মেল গ্যামেটস আসবে কোত্থেকে? মেল গ্যামেটস অবশ্যই আসবে হচ্ছে এই যে জেনারেটিভ সেল যেটা রয়েছে, সেইটা ফার্দার ডিভাইড করে। কিন্তু কথাটা হচ্ছে কখন ডিভাইড করবে? এই পোলেন গ্রেন যখন গিয়ে স্টিগমার সারফেসে পড়বে,
পড়ার পর এই যখন পোলেন টিউব তৈরি হবে তারপরে এই জেনারেটিভ সেলটা ফার্দার ভাঙবে মাইটোটিক্যালি, কারণ এই জেনারেটিভ সেলটা কিন্তু n নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং। তাহলে এ ভাঙবে, ডিভাইড করবে মাইটোটিক্যালি, ডিভাইড করলে তৈরি হবে দুটো মেল গ্যামেটস। এই মেল গ্যামেটস গুলোর ফার্দার নারিশমেন্ট দেওয়ার রেসপন্সিবিলিটি নেবে এই ভেজিটেটিভ সেল বা টিউব সেল। তো সেই জন্য এই স্পেসিফিক সেলটার আমরা নাম দিয়েছি ভেজিটেটিভ সেল বা টিউব সেল। এর ভিতরকার নিউক্লিয়াসটা ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। আর এই যে সেলটা যার নাম দেওয়া হয়েছে জেনারেটিভ সেল, আর তার নিউক্লিয়াসটা অবশ্যই তার নাম দেওয়া হয়েছে জেনারেটিভ সেল নিউক্লিয়াস। আর এই জেনারেটিভ সেলই ফার্দার ডিভাইড করবে বাই ফর প্রোডিউসিং দ্য মেল গ্যামেটস। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল ডিভাইড হয়ে রয়েছে একে অপর থেকে বাই এ স্পেসিফিক ওয়াল লাইক স্ট্রাকচার। দ্যাট ওয়াল লাইক স্ট্রাকচার ইজ কমনলি নোন অ্যাজ ক্যালোজ ওয়াল। ক্যালোজ ওয়াল, ক্যালোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে পারো পলিস্যাকারাইড লাইক স্ট্রাকচার। তো এইটাই অ্যাকচুয়ালি ভেজিটেটিভ আর জেনারেটিভ সেল স্ট্রাকচার দুটোকে সেপারেট করে রেখেছে। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে সবসময় এই পোলেন গ্রেন যখন স্টিগমা সারফেসে পড়ার পর যখন ও জার্ম কোর্সগুলো দিয়ে নারিশমেন্ট অ্যাবজর্ব করছে, পড়ার পর ভিতরকার ইন্টাইন লেয়ারটা আস্তে আস্তে সোয়েলড হয়ে জার্ম ফাড়ো দিয়ে বাইরে থেকে একটা প্রজেকশন তৈরি করছে, দ্যাট ইজ আ পোলেন টিউব। তৈরি করার পরেই এই কিন্তু স্পেসিফিক্যালি টিউব সেল থেকে বা ভেজিটেটিভ সেলস থেকে এই টিউব সেল নিউক্লিয়াসটা কিন্তু বেরিয়ে আসে। টিউব সেলটা কিন্তু কোনো সময় যায় না, ঠিক আছে? টিউব সেল নিউক্লিয়াসটা বেরিয়ে এসে প্রথমেই পোলেন টিউবের মধ্যে ঢুকে পড়ে। তারপরে এই জেনারেটিভ সেলটা ডিভাইড করলে যে দুখানা ছোট ছোট মেল গ্যামেট তৈরি হয়, তারা কিন্তু ওই টিউব সেল নিউক্লিয়াসটাকে ফলো করে পোলেন টিউবের মধ্যে দিয়ে কিন্তু ফার্দার প্রসিড করতে থাকে টুয়ার্ডস ওভারি। তার মানে এখানে কিন্তু আপনি সবসময় মাথায় রাখতে হবে, এই যে পোলেন টিউবটা তৈরি হলো তার মধ্যে প্রথমে থাকবে টিউব সেল নিউক্লিয়াস ফর প্রোভাইডিং দ্য নারিশমেন্ট, তারপর থাকবে দুটো মেল গ্যামেটস হু আর প্রোডিউসিং ফ্রম জেনারেটিভ সেল বাই দ্য মাইটোটিক সেল ডিভিশন। তো এই হয়ে গেল ওভারঅল তোমার টোটাল পোলেন গ্রেনের স্ট্রাকচার এবং কোথা থেকে কি হয় সেটার ব্যাপারগুলো সব বলে দিলাম। লাস্ট পয়েন্ট বা লাস্ট টপিকে যেটা, সেটা হচ্ছে আমাদের এই পোলেন গ্রেনের সবসময় ভায়াবিলিটিকে একটু মাথায় রাখতে হবে। মানে পোলেন গ্রেন একটা প্লান্ট তৈরি করলো বা একটা ফ্লাওয়ার তৈরি করলো, সে সারা লাইফের জন্য ভায়াবল তা কিন্তু নয়। অবশ্যই পোলেন গ্রেনের ভায়াবিলিটি ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর আর হিউমিডিটির উপর, ঠিক আছে? কোন একটা স্পেসিফিক অ্যাটমসফিয়ারে যদি খুব হাই লেভেল অফ টেম্পারেচার থাকে বা হিউমিডিটিও যদি খুব হাই থাকে, অবশ্যই সেখানে পোলেন গ্রেন কিন্তু বেশিক্ষণ পর্যন্ত ভায়াবল থাকবে না। মানে ভায়াবল মানে কি বলতে চাইছি? ভায়াবল মানে এটাই বলতে চাইছি, পোলেন গ্রেন যখন স্টিগমা সারফেসে এসে পড়লো, পড়ার পর ওই যে পোলেন টিউবটা তৈরি করছে, দ্যাট ইজ কল্ড দ্য ভায়াবিলিটি। তো যদি পোলেন টিউব তৈরি করতে না পারে, তার মানে বুঝতে হবে ও কিন্তু ভায়াবল নেই সেরকমভাবে, ঠিক আছে? খালি যে ও এসে পড়বে, যখন ইচ্ছা পড়বে, পড়ে নারিশমেন্ট অ্যাবজর্ব করবে, তারপরেই পোলেন টিউব তৈরি হবে, তা কিন্তু নয়। ওটা যদি ভায়াবিলিটি পিরিয়ডের মধ্যে হয় তবেই ওই পোলেন টিউব ফর্ম হবে, আদারওয়াইজ হবে না। তো টেম্পারেচার হিউমিডিটি এই দুটো ফ্যাক্টর অবশ্যই রয়েছে যে দুটো ভায়াবিলিটিকে কন্ট্রোল করছে। এখানে একটা দুটো জিনিস একটু মাথায় রাখবে, হুইট আর রাইসের ক্ষেত্রে ভায়াবিলিটি থাকে মোটামুটি 30 মিনিটস মতো। আর এদিকে তোমার রোজেসি মানে রোজ টাইপ অফ প্লান্ট, লেগুমিনোসি মানে স্পেসিফিক্যালি তোমার পি লাইক অফ প্লান্ট, অ্যান্ড সোলানেসি মানে টিউবার জাতীয়, মানে আমাদের আলু ফালু জাতীয় পোটাটো জাতীয় প্লান্টস, এই সমস্ত প্লান্টসগুলোর ক্ষেত্রে কিন্তু ফিউ মান্থস পর্যন্ত এই পোলেন গ্রেনের ভায়াবিলিটি থাকে। একটা জিনিস আমাদের দেখবে, আমাদের এই ট্রপিক্যাল এরিয়াগুলোতে কিন্তু স্পেসিফিক্যালি টেম্পারেচার বা হিউমিডিটি খুব হাই নয় বলে, হিউমিডিটি যদিও হাই, টেম্পারেচার খুব একটা হাই নয় বলে পোলেনের ভায়াবিলিটি কিন্তু অনেকদিন পর্যন্ত থাকে। কিন্তু এটা যদি এক্সট্রিম কোল্ড কোনো রিজনে দেখো বা এক্সট্রিম হট কোনো রিজনে, তুমি যদি জেরোফাইটিক কন্ডিশনে চলে যাও, ডেজার্ট রিজনে, সেখানে কিন্তু পোলেনের কোনো ভায়াবিলিটি সেরকমভাবে থাকবে না, কারণ এক্সট্রিম হিট। আবার যে কোনো রকমের তুমি ওই পোলার রিজনে চলে যাচ্ছে এক্সট্রিম কোল্ড, তো ওইসব জায়গাগুলো কিন্তু পোলেন গ্রেনের ভায়াবিলিটি থাকে না বেশি দিন। চলে আসি পোলেন ভায়াবিলিটি, দ্যাট ইজ হাউ দ্য পোলেন ভায়াবিলিটি ক্যান বি মেইনটেইনড। ধরো কোনো স্পেসিফিক প্লান্ট থেকে বা ফ্লাওয়ার থেকে তুমি পোলেন গ্রেনকে কালেক্ট করেছো, করার পর ওকে তোমাকে মেইনটেইন করার জন্য একটা প্রসেসের থ্রু দিয়ে যাবে, দ্যাট ইজ আ ক্রায়োপ্রিজারভেশন। হোয়াট ইজ ক্রায়োপ্রিজারভেশন? In the -196 degree Celsius temperature in the liquid nitrogen, তোমাকে ওই পোলেন গ্রেনসগুলোকে তুমি প্রিজার্ভ করে রাখতে পারো। তাকেই তবে বছরের পর বছর, মাসের পর মাস তোমার ওই পোলেন গ্রেনসগুলো প্রিজার্ভ থাকবে, এবং অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান টেক আউট দোজ স্পেসিফিক পোলেন গ্রেনস ফ্রম দ্য লিকুইড নাইট্রোজেন and you can further use for your research work, for agricultural purpose, for any other purposes. চলে আসি পোলেন ইউজেস আর পোলেন ইম্পর্টেন্সেস। পোলেন এখনকার দিনে যেটা আমরা করি সেটা হচ্ছে পোলেন থেকে পোলেন পেস্ট করে ওখান থেকে যে জুসটা বেরোবে, পোলেনের যে সমস্ত ডেব্রিসগুলো বেরোয় সেগুলোকে রিমুভ করে ওই জুসটা থেকে আমরা পোলেন ট্যাবলেট বানাচ্ছি, পোলেন সিরাপ বানাচ্ছি। এই পোলেন ট্যাবলেট বা পোলেন যে সিরাপ যে বস্তুগুলো, এগুলো অনেক সময় ফুড সাপ্লিমেন্ট হিসাবে আমরা ইউজ করি। অ্যাজ ওয়েল অ্যাজ এই পোলেন সিরাপ স্পেসিফিক্যালি ইট ইজ প্রোভাইডিং এনার্জি টু আস, মানে অ্যাথলেটস বা যারা স্পোর্টসম্যান, তারা কিন্তু পোলেন সিরাপ জেনারেলি অনেক সময় তারা নিয়ে থাকে ফর ইনক্রিজিং দেয়ার ইনস্ট্যান্ট এনার্জি। অ্যান্ড পোলেন ট্যাবলেট অবশ্যই আছে, মাথায় রাখবো এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট হিসাবে এখনকার দিনে ইউজ হচ্ছে।
আর আমরা তো অবশ্যই জানি যে পোলেন গ্রেনের আরেকটা স্পেসিফিক ইউজ আছে, যে কোনো ইনসেক্ট যখন স্পেসিফিক্যালি ফ্লাওয়ার থেকে নেকটার বা পোলেন গ্রেন কালেক্ট করছে, করার পর ওটাকে ও কি করছে, ওটাকে কিউ করে ও ভমিট করছে, এবং সেটাকে আমরা হানি হিসাবে আমরা খেয়ে থাকি। তো সেটা আমরা ডিরেক্ট পাচ্ছি না, অবশ্যই সেটা বায়া ইনসেক্ট বা বায়া বায়োলজিক্যাল অর্গানিজম আমাদের পেতে হচ্ছে। পোলেন ডিজিজেস বলতে পোলেন থেকে ফার্স্ট যে ডিজিজটা আমাদের হয়ে থাকে দ্যাট ইজ অ্যাজমা, মানে রেসপিরেটরি প্রবলেম। আমাদের অ্যাজমা অবশ্যই পোলেন গ্রেন থেকে হয়। অনেকের ক্ষেত্রে যেমন আমরা যেমন শুনেছি ডাস্ট অ্যালার্জি, তারপরে যেমন আমরা বিভিন্ন রকমের টাইপের অ্যালার্জি হয়। তো পোলেন অ্যালার্জিও কিন্তু এক রকমের অ্যালার্জি। পোলেন গ্রেন যদি হাওয়ায় বা কোনো এয়ারে বেশি থাকে, সেখানে সেইগুলো যদি আমরা ইনহেল করি, আমাদের নাকের মুখে যদি ঢুকে যায়, দ্যাট ক্যান অলসো কজেস সাম অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ইন আওয়ার বডি। তো অ্যালার্জি হতে পারে একটা, 2 নম্বর অ্যাজমা হতে পারে, সিভিয়ার রেসপিরেটরি প্রবলেম বা লাং প্রবলেমস অ্যারাইজ করতে পারে ফ্রম দিস পোলেন গ্রেনস। ঠিক আছে, তো এই জিনিসগুলো স্পেসিফিক্যালি আমাদের একটু মাথায় রাখতে হবে পোলেন ভায়াবিলিটি, পোলেন ইউজেস অ্যান্ড পোলেন ডিজিজেসের আন্ডারে। তো ওভারঅল বাকি structure of pollen sac, how the pollen grain will be forming, microsporogenesis, and what is the structure of the pollen grain or microspore, এই তিনটে পার্ট আশা করি সব বোঝা গেছে। তোমরা এটা ভালো করে পড়ো, পড়ার পর যদি কোনো কোয়েরি হয় আমাকে জিজ্ঞাসা করে নিও। That's all for today. Thank you.